স্বাগতম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা খুবই খুবই জটিল এবং গুরুত্বপূর্ণ দুটো সার্জারি নিয়ে আলোচনা করব। প্রথম সার্জারিটা হবে করোনারি আর্টারি বাইপাস সার্জারি এবং সেকেন্ডটা হবে আমাদের ওপেন হার্ট সার্জারি। তো চলো প্রথমে আমাদের করোনারি আর্টারি বাইপাস সার্জারি দিয়ে শুরু করি। তো আলোচনা শুরু করার আগে আমি একটু বলতে চাই যে আমাদের যে প্রিভিয়াস ভিডিওটা ছিল সেটা ছিল হিউম্যান ব্লাড সার্কুলেশনের উপর, এবং সেখানে আমরা দেখেছিলাম যে আমাদের হোল বডির যে হিউম্যান ব্লাড সার্কুলেশন সিস্টেমটা রয়েছে সেটা 4টা স্টেপে সংগঠিত হয়। প্রথম স্টেপটা ছিল তোমার সিস্টেমিক সার্কুলেশন, সেকেন্ড স্টেপটা ছিল তোমার পালমোনারি সার্কুলেশন, থার্ড স্টেপটা ছিল পোর্টাল সার্কুলেশন, আর যেটা লাস্ট ছিল সেটা হচ্ছে করোনারি সার্কুলেশন। ঠিক আছে, তো এই আমাদের যে করোনারি সার্কুলেশন এটা নিয়ে একটু আজকে আলোচনা করব, কারণ এখানে আমাদের একটু টপিক রিলেটেড। তো আমি লিখছি একটু করোনারি সার্কুলেশন। তোমরা করোনারি সার্কুলেশন যদি মানে না দেখে থাকো তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, যেখানে হিউম্যান ব্লাড সার্কুলেশন নিয়ে গুরুত্ব আর কি বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেখানে আর কি করোনারি সার্কুলেশন নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আর যারা দেখেছো তারা অবশ্যই জেনে থাকবে হয়তো করোনারি সার্কুলেশন যখন আমরা পড়েছিলাম তখন একটা ফ্লো এঁকেছিলাম। ফ্লোটা ছিল এরকম কিছুটা, যে প্রথমে সিস্টেমিক অ্যাওয়ার্টা, দেন হচ্ছে করোনারি আর্টারি, দেন হচ্ছে তোমার সারফেস অফ হার্ট, দেন হচ্ছে আমাদের করোনারি ভেইন, দেন রাইট অ্যাট্রিয়াম। ঠিক আছে, তো প্রথমে আমি একটু করোনারি সার্কুলেশন একটু আলোচনা করি। দেখো, এই যে মুষ্টিবদ্ধ হাতটা দেখতে পাচ্ছ, এটাকে যদি আমরা হার্টের সাথে তুলনা করি তাহলে দেখতে পাবো যে আমাদের হার্টের ভেতরে কিন্তু দুই ধরনের রক্ত থাকে। একটা হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, আর একটা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত। তো এখন এই আমাদের হার্টেরও কিন্তু সচল থাকার জন্য, অর্থাৎ হার্টের যে কাজটা রয়েছে সেটা তাকে কন্টিনিউ করার জন্য তারও খাদ্য উপাদানের প্রয়োজন হয়, অক্সিজেনের প্রয়োজন হয়, এবং অন্যান্য যে প্রয়োজনীয় উপাদানগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রয়োজন হয়। তো আমরা জানি যে আমাদের হার্টের ভিতরে কিন্তু অক্সিজেন সমৃদ্ধ রক্ত আছে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আছে। তো একটা কথা একটু গুরুত্বপূর্ণ, যে হার্ট কিন্তু তার ভেতরের অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরাসরি তার দেহে গ্রহণ করতে পারে না। সেজন্য তার আলাদা ব্লাড ভেসেলস রয়েছে, যেগুলোকে আমরা করোনারি আর্টারি এবং করোনারি ভেইন নামে কি জেনে থাকি। ঠিক আছে, এই করোনারি আর্টারির মাধ্যমেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত তোমার হার্টের মধ্যে আর কি তার আর কি খাবার অন্যান্য প্রয়োজনীয় উপাদান আর কি সাপ্লাই করে থাকে। ঠিক আছে, তো এটা যদি আরেকটু আলোচনা করি, যে সিস্টেমিক অ্যাওয়ার্টার গোড়া থেকে তোমার উৎপন্ন হয় করোনারি আর্টারি, এবং এই করোনারি আর্টারি তোমার পরে যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, যেটাতে খাদ্যদ্রব্য এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদানগুলো রয়েছে, সেটা আমাদের সারফেস অফ হার্টের প্রাচীরে আর কি সাপ্লাই দিয়ে থাকে, এবং তারপরে এইখান থেকে যে কার্বন ডাইঅক্সাইড রক্ত আর কি পরিণত হয় সেটা করোনারি ভেইনের মাধ্যমে আমাদের রাইট অ্যাট্রিয়ামে চলে যায়, এবং সেভাবে আমাদের সম্পূর্ণ যে সার্কুলেশন সিস্টেমটা রয়েছে সেটা কন্টিনিউ হতে থাকে। ঠিক আছে, তো দেখো এইবার একটু খেয়াল করো, যদি কোনো কারণে এই করোনারি আর্টারিটা আছে না, এইখানে যদি কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে বা জটিলতার সৃষ্টি হয়ে থাকে, তখন কিন্তু এইখান দিয়ে যে অক্সিজেন সমৃদ্ধ ব্লাডটা যেত সেটা কিন্তু আর তখন আমাদের হার্টের প্রাচীরে পৌঁছাতে পারবে না। ঠিক আছে, তখন বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হবে। প্রথম জটিলতা হচ্ছে অ্যানজাইনা, তারপর সেটা যদি গাঢ় হতে হতে থাকে তাহলে সেটা তোমার হার্ট ফেইলিয়ারের দিকে চলে যাবে, এবং লাস্টে হার্ট অ্যাটাকে আর কি যেতে পারে। ঠিক আছে, তো আমরা করোনারি আর্টারি নিয়ে প্রথমে একটু কথা বলতে চাই। দেখো, আমি যদি এইটাকে করোনারি আর্টারি ধরলাম, এটা আমাদের একটা করোনারি আর্টারি। ঠিক আছে, তো আসলে করোনারি আর্টারি তো অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে, তো এইটাকে ধরলাম আমি একটা করোনারি আর্টারি। ঠিক আছে, দেখো আমাদের করোনারি আর্টারির ভেতরে এই যে দেখতে পাচ্ছ যে ফাঁপা নলাকৃতি যে অংশটা, এটার নাম হচ্ছে লুমেন। কি বললাম বলো? লুমেন। এটার নাম কি বলো? লুমেন। তো দেখো
বিভিন্ন কারণে এই লুমেনের এই যে গাত্রটা দেখতে পাচ্ছ না, এই গাত্রে একটা জায়গার নাম হচ্ছে এন্ডোথেলিয়াম। আমি একটু লিখে দিচ্ছি, এই গাত্রের নাম হচ্ছে কি, এন্ডোথেলিয়াম। ঠিক আছে, তো এই এন্ডোথেলিয়ামে বিভিন্ন কারণে, কি কারণ সেটা আমি একটু পরে বলবো, বিভিন্ন কারণে তোমার চর্বি জাতীয় পদার্থ আছে না, কোলেস্ট্রল বলে আমরা যেটা পরিচিত, এই কোলেস্ট্রল জমে থাকে। কিভাবে জমে থাকে একটু দেখাই। এই যে এরকম দেখতে, কিছুটা এরকম। ঠিক আছে, তো এইটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। দেখো, এই চর্বি জাতীয় পদার্থটা কি আমি বলি। আমরা আগে হয়তো বা এইচডিএল, এলডিএল এবং টিজি এই শব্দগুলোর সাথে পরিচিত। এইচডিএল মানে কি? এইচডিএল মানে হচ্ছে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, যেটা একটা গুড কোলেস্ট্রল। এলডিএল হচ্ছে একটা লো ডেন্সিটি লিপোপ্রোটিন, যেটা একটা ব্যাড কোলেস্ট্রল। আর টিজি সম্বন্ধে আর কিছু বলবো না। তো দেখো, এইখানে যে তোমার যে চর্বি জাতীয় পদার্থ বা কোলেস্টেরলটা থাকে, সেটা হচ্ছে এলডিএল, অর্থাৎ লো ডেন্সিটি লিপোপ্রোটিন। ঠিক আছে, এটা আমাদের দেহের জন্য একেবারে মানে ক্ষতিকর একটা আর কি চর্বি বলতে পারো। আর এইচডিএলটা আমাদের দেহে একটা গুড কোলেস্ট্রল, এটা আমাদের দেহের বিভিন্ন আর কি কাজে লাগে। ঠিক আছে, তো দেখো এইখানে যে আর কি চর্বিটা থাকে, এটা এলডিএল। তো এখন দেখো, এই চর্বিটা না একদিনে জমে না, এক সপ্তাহতেও জমে না, এক মাসেও জমে না। এই চর্বিটা একটা লং টার্ম ধরে আস্তে 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 রোগীর আর কি এই যে লুমেনে আসতে থাকে, মানে জমতে থাকে আর কি। প্রথমে জিনিসটা এই যে এরকম থাকে, কিছুটা এরকম। ঠিক আছে, তো এটা আস্তে আস্তে পুঞ্জীভূত হতে থাকে, অর্থাৎ ঘনীভূত থাকে। অর্থাৎ এখানে ধরো 6 মাসে এতটুকু জমেছে, তারপরে আস্তে একটা টার্ম আস্তে আস্তে মানে টাইম যেতে থাকছে, এখানে একটু ঘন ঘন হতে থাকছে, টাইম যেতে থাকছে, আরো চর্বি এখানে পুঞ্জীভূত হতে থাকছে। তো এট এ টাইম দেখা যায় যে একটা লং টার্মের পরে তোমার এই জায়গাগুলো ফিল আপ হচ্ছে আস্তে 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 আস্তে। এই যে তোমার লুমেনের ভেতর দিয়ে যে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা যায়, তখন এর পরিমাণ কিন্তু কমে যাবে। অর্থাৎ এখানে যে ব্লাড ভেসেলস বা কার্ডিয়াক মাসেল, ব্লাড ভেসেলস না, কার্ডিয়াক মাসেল গুলো রয়েছে, সেখানে কিন্তু কার্ডিয়াক মাসেলের যে আর কি তোমার পরিবহন, সেটা কিন্তু তখন বাধাগ্রস্ত হবে। এইখান দিয়ে তোমার যত পরিমাণ অক্সিজেন সমৃদ্ধ রক্ত যাওয়ার কথা ছিল, তখন কিন্তু আর তত পরিমাণ আর কি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সমৃদ্ধ রক্ত এখান দিয়ে যেতে পারবে না। ঠিক আছে, তখন এইখানে তোমার নানা ধরনের জটিলতা শুরু হবে। অর্থাৎ এইখানে যে তোমার কার্ডিয়াক মাসেল গুলো রয়েছে, সেখানে কিন্তু নানা ধরনের জটিলতার সৃষ্টি হবে। তো আমি একটু বলতে চাই যে দেখো, এই যে তোমার যে চর্বি জাতীয় পদার্থগুলো রয়েছে না, এখানে আস্তে আস্তে কি, প্রথমে বলেছিলাম যে একটা লেয়ার পড়ে, তারপর সেই লেয়ারটা আস্তে আস্তে ঘনীভূত হতে হতে পুঞ্জীভূত হতে 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 চুনময় পদার্থের ন্যায় তৈরি হয়। এই যে প্রক্রিয়াটা, এই যে চুনময় পদার্থের প্রক্রিয়াটা, অর্থাৎ ঘনীভূত হয়ে চুনময় পদার্থে পরিণত হওয়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে আর্টেরিওস্ক্লেরোসিস। কি বললাম বলো? আর্টেরিওস্ক্লেরোসিস। আমি একটু লিখে রাখি। এই প্রক্রিয়াটার নাম কি বলো? আর্টেরিওস্ক্লেরোসিস। এবং এইখানে যে ম্যাটেরিয়াল গুলো দেখতে পাচ্ছ, এখানে যে সাবস্টেন্স গুলো দেখতে পাচ্ছ, অর্থাৎ যে চর্বি জাতীয় পদার্থগুলো রয়েছে, এই চর্বি জাতীয় পদার্থগুলো বলা হয় অ্যাথেরোমেটাস ফ্লাক্স। কি বলো? অ্যাথেরোমেটাস ফ্লাক্স। অ্যাথেরোমেটাস ফ্লাক্স। ঠিক আছে, তো এই যে চর্বি জাতীয় পদার্থগুলো রয়েছে, এদের জায়গা দখল অনুসারে একটা আর কি স্টেজ আছে। যেমন ধরো যে এখানে যদি 50 to 70% এরিয়া ব্লক হয়ে যায়, 50 to 70% এরিয়া যদি ব্লক হয়ে যায়, তাহলে ফার্স্টে শুরু হবে চেস্ট পেইন, অর্থাৎ বুকে ব্যথা। দেন সেটা আস্তে আস্তে গাঢ় হয়ে হার্ট ফেইলিয়ার এবং হার্ট অ্যাটাকের দিকে এগোতে থাকবে। ঠিক আছে, আর যদি এই যে তোমার যে জায়গাটা রয়েছে, সেটা 90 to 99% ফিল আপ হয়ে যায়, তখন একে বলা হয় আনস্টেবল অ্যানজাইনা। একে কি বলা হয় বলো? আনস্টেবল অ্যানজাইনা। তো এখন তোমার যখন এই আনস্টেবল অ্যানজাইনা বা 90 to 99% এরিয়ায় তোমার ব্লক হয়ে যায়, তখন আসলে করোনারি বাইপাস বা ওপেন হার্ট সার্জারি করা ছাড়া কোনো উপায় থাকে না। ঠিক আছে, আমি যখন যদি একটু লিখি যে করোনারি আর্টারি
বাইপাস সার্জারি। ঠিক আছে, দেখো এই যে বাইপাস ওয়ার্ডটা আছে না, এইটা দেখে তোমরা হয়তো বা একটু অ্যাজিউম করতে পারছো যে মানে বাইপাস শব্দের অর্থ তো পার্শ্বপথ। ঠিক আছে, মানে পাশে পাশে দিয়ে কিছু একটা করা হয়। তো দেখো আমাদের দেহে থেকে, দেহের যে কোনো জায়গা থেকে, সাধারণত হাত পা তলপেট বা বুক থেকে তোমার একটা সুস্থ সুস্থ রক্তবাহিকা বা ব্লাড ভেসেল এনে এখানে স্থাপন করা হয়। এটা হতে পারে তোমার আর্টারি, বা এটা হতে পারে তোমার ভেইন। ঠিক আছে, তো সাধারণত একটা খুবই জনপ্রিয় একটা আর্টারি রয়েছে যেটার নাম হচ্ছে তোমার ইন্টারনাল থোরাসিক আর্টারি। একটু মনে রেখো, ইন্টারনাল থোরাসিক আর্টারি। এটা সাধারণত এখানে তোমার বাইপাসের কাজে লাগানো হয়। তো সাধারণত পা থেকে তোমার যে আর্টারি বা ভেইন রয়েছে অর্থাৎ সুস্থ রক্তবাহিকা এনে এখানে স্থাপন করা হয়। কিভাবে স্থাপন করা হয় একটু দেখাই। এই যে দেখো, এইখান থেকে একটা পথ গিয়ে এইখানে যে শেষ হয়, অর্থাৎ মানে এইখান থেকে এইখানে একটা আর্টারি অথবা ভেইন বা একটা সুস্থ ব্লাড ভেসেল বা রক্তবাহিকা এনে স্থাপন করা হয়। অথবা আরেকটা নিয়মে করা যেতে পারে যে এইখান থেকে এইভাবে একটা আর্টারি জোড়া লাগিয়ে তোমার নির্দিষ্ট স্থানে লাগিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো আমি আসলে খুবই সহজভাবে বলেছি, আসলে এটা খুবই 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 জটিল একটা আর কি সার্জারি। এটা একজন কার্ডিওভাস্কুলার স্পেশালিস্ট সার্জন যারা রয়েছে তাদের আন্ডারে একটা টিম কাজ করে, যে টিমের প্রত্যেকটা মেম্বারই হচ্ছে তোমার কার্ডিওভাস্কুলার সার্জন। ঠিক আছে, তো এই যে সম্পূর্ণ সার্জারি বা অপারেশন যে ডিউরেশন সেটা 3 to 5 আওয়ার্স এর মধ্যে কমপ্লিট হয়ে থাকে। ঠিক আছে, তো যখন একজন পেশেন্ট তোমার এই করোনারি বাইপাস করানো হয় তখন তার যে পরবর্তী স্টেপটা সেটা খুব বেশি সুখকর হয় না, কারণ তাকে প্রপার একটা রুটিনের মধ্যে তার লাইফস্টাইল যেটা আছে সেটা সেট করতে হয়। তাছাড়া যদি ব্যর্থ হয় তাহলে বিভিন্ন ধরনের জটিলতার আর কি সম্মুখীন হতে হবে। তো আমি একটু বলি যে কি কি কারণে এখানে তোমার যে চর্বিটা রয়েছে সেটা জমে। ফার্স্টে হচ্ছে আনহেলদি ফুড হ্যাবিট। ঠিক আছে, যারা আমরা আছি একটু জাঙ্ক ফুড বেশি খাই, অর্থাৎ চর্বি জাতীয় খাবার দাবার, তেল মশলা বেশি, খাবার দাবার একটু বেশি খাই, শাকসবজি কম খাই, তাদের জন্য কিন্তু এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা বিষয়। ঠিক আছে, আর আমরা যারা একটু ফিজিক্যাল এক্সারসাইজ কম করি, অর্থাৎ একটু আর কি ঘরে বসে কাজ টাজ করি বা বেশি পড়াশোনা করি, ঘরে বসে মাঠে গিয়ে খেলতে পারি না, অথবা একটু ব্যায়াম চর্চা একটু কম করি, তাদের জন্য এটা আবার বেশি। তো এইভাবে আসলে তোমার এই করোনারি বাইপাস সার্জারিটা করা হয়। তো করোনারি বাইপাস সার্জারির পরে তোমার একটা পেশেন্টকে যে আর কি বাইপাস করানো হয়েছে তাকে একটা রুটিনের লাইফে পাস করতে হয়। যেমন হচ্ছে যে তার খাবার দাবারে খুবই আর কি খেয়াল রাখতে হবে, তাকে চর্বি জাতীয় খাবার, তেল মশলা খাবার এইসব কম কম দিতে হবে, তাকে শাকসবজি বেশি করে খেতে হবে, তাকে প্রপার ওয়ার্কআউট করতে হবে। ঠিক আছে, তো এইভাবে আর কি সুস্থ থাকে, এবং তাকে প্রতি 2 মাস অন্তর অন্তর ডাক্তারের কাছে চেক আপের জন্য যেতে হবে। তো এই ছিল মোটামুটি আমাদের যে করোনারি বাইপাস আর্টারি বাইপাস সার্জারি এটা। তো এটা আরেকটা নাম আছে, এটা হচ্ছে করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং। ঠিক আছে, তো এই গেল মোটামুটি আমাদের যে করোনারি আর্টারি বাইপাস সার্জারি। তো এইবার আসো আমরা একটু ওপেন হার্ট সার্জারি নিয়ে একটু কথা বলি। ঠিক আছে, তো এখন কথা বলবো আমরা ওপেন হার্ট সার্জারি নিয়ে। ওপেন হার্ট সার্জারি। ঠিক আছে, তো দেখো ওপেন হার্ট সার্জারি নামটা শুনেই বোঝা যাচ্ছে যে একটু মানে ওপেন, মানে চেস্টটা অর্থাৎ আমাদের হার্টের যে উপরের অংশ, চেস্টটা ওপেন অর্থাৎ উন্মুক্ত করে করা হয়। অর্থাৎ একটু যদি একটু মানে স্পেসিফাই করে বলি যে আমাদের যে হার্ট, দেখো এখানে বুকটা আছে, আমাদের যে চেস্ট, এই চেস্টের এখানে যে হার্টটা রয়েছে এর নাম হচ্ছে স্টার্নাম। এই স্টার্নামের 3টা অংশ, উপরের অংশটাকে বলা হচ্ছে ম্যানোব্রিয়াম, মাঝখান অংশটা দেহ, এবং যে নিচের অংশটা রয়েছে সেটাকে বলা হচ্ছে জিফয়েড প্রসেস। ঠিক আছে, তো এই যে আমাদের যে স্টার্নামটা রয়েছে এই স্টার্নামে বড় সড়ো একটা গর্ত করা হয়, অথবা পুরো স্টার্নামের যে মাংস মানে অস্থিটা রয়েছে অর্থাৎ স্টার্নামটা রয়েছে এটাকে পুরোটা কেটে ফেলা হয়। ম্যাক্সিমাম টাইম এটাকে পুরোটা কেটেই করা হয়, তবে রোগীর সিচুয়েশন দেখে, তার কন্ডিশন দেখে সেখানে বড়সড় গর্ত করা হতে পারে বা পুরোটাই কাটা হতে পারে। তো ম্যাক্সিমাম টাইম আসলে পুরোটা কেটেই তোমার এই সার্জারিটা করা হয়, সেই জন্য এর নাম হয়েছে ওপেন হার্ট সার্জারি। ঠিক আছে, তো এখানে 3 ধরনের আর কি 3 ভাবে এই সার্জারিটা করা যায়। ঠিক আছে, অর্থাৎ 3টা টাইপ রয়েছে এই সার্জারি। একটা হচ্ছে তোমার অন পাম্প সার্জারি, 2 নাম্বার হচ্ছে তোমার অফ পাম্প সার্জারি, বা এটাকে বিটিং হার্টও বলে।
ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে রোবট অ্যাসিস্টেড সার্জারি। তো দেখো, প্রথমে আলোচনা করা যায় অন পাম্প সার্জারি নিয়ে। তো অন পাম্প সার্জারির ক্ষেত্রে একটা মেশিন ব্যবহার করা হয়, এটাকে হৃদ ফুসফুস মেশিন বলে। তো এর আরেকটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে কার্ডিওপালমোনারি বাইপাস মেশিন। কি মেশিন? কার্ডিওপালমোনারি বাইপাস মেশিন। ঠিক আছে, এই মেশিনটা নাম হচ্ছে, অপর একটা নাম হচ্ছে তোমার হৃদ ফুসফুস মেশিন। ঠিক আছে, তো কার্ডিও পালমোনারি বাইপাস মেশিন দিয়ে তোমার কি করা হয়। তো একটু বলি যে এই কার্ডিও পালমোনারি বাইপাস মেশিনটা হচ্ছে একটা কৃত্রিম হার্টের মতো। তো আমরা কি জানি যে আমাদের হার্ট তো আর কি পাম্প করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে দেয়। তো যখন অন পাম্প সার্জারি করা হয়, ঠিক আছে, তো দেখো তখন এই কার্ডিও পালমোনারি বাইপাস মেশিনটা হার্টের মতো কাজ করে। অর্থাৎ তখন এই কার্ডিও পালমোনারি বাইপাস মেশিনটা তোমার যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত রয়েছে সেটা আমাদের সারা দেহে আর কি ছড়িয়ে দেয়, পাম্প করে ছড়িয়ে দেয়। তখন হার্ট পুরোপুরি আর কি বন্ধ থাকে, হার্টের যে কার্যকলাপ সংকোচন প্রসারণ তখন সম্পূর্ণ বন্ধ থাকে। তখন আর কি বিভিন্ন ধরনের তোমার মেডিসিন ব্যবহার করে হার্টের যে সংকোচন প্রসারণটা রয়েছে সেটা বন্ধ করে রাখা হয়। তো এটা আর কি যে মেডিসিনটা রয়েছে এই মেডিসিনটা নিয়ে একটু পরে কথা বলছি। তো এইটা গেল আমাদের হলো অন পাম্প সার্জারি। তো সেকেন্ডটা হচ্ছে আমাদের অফ পাম্প সার্জারি। দেখো, অফ পাম্প সার্জারিতে তোমার এই কার্ডিও পালমোনারি বাইপাস মেশিনটা ইউজ করা হয় না। সেখানে তোমার যে বিভিন্ন ধরনের মেডিসিন অ্যাপ্লাই করে সেইখানে তোমার হার্টবিটটা যেটা রয়েছে সেটাকে কমিয়ে আনা হয়। তখন সংকোচন প্রসারণের মাত্রাটা কম থাকে, অর্থাৎ আস্তে আস্তে সংকুচিত হয়, আস্তে আস্তে প্রসারিত হয়। ঠিক আছে, তখন যে কার্ডিওভাস্কুলার সার্জন যারা রয়েছে তারা এই অপারেশনটা আর কি করে থাকে। সেজন্য একে অফ পাম্প সার্জারি বা বিটিং হার্ট সার্জারি, বিটিং হার্টও বলা হয়, বিটিং হার্ট বাইপাস। ঠিক আছে, আর যে 3 নাম্বারটা রয়েছে, হ্যাঁ 3 নাম্বারটা হচ্ছে রোবট অ্যাসিস্টেড। তো এটা খুবই ইন্টারেস্টিং, এটা আমাদের মডার্ন যে এরা রয়েছে এটাই সবচেয়ে বেশি করা হয়। এবং এই যে তোমার রোবট অ্যাসিস্টেড সার্জারিটা রয়েছে, এই সার্জারিটা অতি নিখুঁতভাবে করা যায়। ঠিক আছে, খুবই নিখুঁতভাবে করা যায় এবং এটা একটু ব্যয়বহুল, আমাদের দেশের প্রেক্ষাপটে একটু বেশি ব্যয়বহুল। তাছাড়া অন্যান্য উন্নত বিশ্বেও এটা একটু ব্যয়বহুল। ঠিক আছে, তো এইটা নিয়ে আমি বেশি কথা বলবো না, শুধু একটু এতটুকু জেনে রাখো যে কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত করা হয়। একটা বড় স্ক্রিন থাকে যেখানে তোমার কম্পিউটারের যে ক্যামেরা রয়েছে সেখানে ক্যামেরা সেট করা থাকে এবং সেখানে তোমার যে স্ক্রিনে একটা 3D ইমেজ আসে ওই পুরো এরিয়াটার। তো ডাক্তার ওইভাবে আর কি কাজ করে। ঠিক আছে, ডাক্তার এখানে সরাসরি রোগীর হার্টে বা চেস্টে কোনো স্পর্শ করে না, সেটা স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে। তো এটা কিভাবে হয় তোমাদের একটু অনুরোধ, তোমার কাছে অনুরোধ থাকবে তোমরা একটু ইউটিউবে এটা একটু সার্চ করে দেখতে পারো যাদের একটু আগ্রহ রয়েছে আর কি। ঠিক আছে, রোবট অ্যাসিস্টেড সার্জারি এটা খুবই মজার, আমি নিজে দেখেছি সেজন্য তোমাদের একটু বললাম। তো এটা একটু সাজেস্টেড থাকবে, এটা ইউটিউবে একটু সার্চ করে দেখো। ঠিক আছে, তো এই গেল মোটামুটি আমাদের রোবট অ্যাসিস্টেড সার্জারি। তো এটা তো আমাদের ওপেন হার্ট সার্জারি কিভাবে করা হয় সেটা নিয়ে একটু কথা বলা যায়। তো দেখো, ওপেন হার্ট সার্জারি সাধারণত করে থাকে একজন কার্ডিওভাস্কুলার সার্জন। ঠিক আছে, ইনি একজন স্পেশালিস্ট যে আর কি পুরো টিমটাকে নেতৃত্ব দেন। এবং এখন যে টিমের যে মেম্বারগুলো রয়েছে তারা সবাই প্রত্যেকে একজন কার্ডিওভাস্কুলার সার্জন। ঠিক আছে, তো আসলে এরা খুবই জটিল প্রক্রিয়ায়, এই ওপেন হার্ট সার্জারি খুবই 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 জটিল প্রক্রিয়ায় একটা সার্জারি। ঠিক আছে, আর কি কাজটা সম্পাদন করে থাকে। তো এই ওপেন হার্ট সার্জারির আগে তোমার রোগীকে সব ধরনের চিকিৎসা দেওয়া হয়, এভরি সিঙ্গেল ট্রিটমেন্ট দেওয়া হয়। ঠিক আছে, যখন রোগীর আসলে কোনো প্রকার আর কি উপায় না থাকে, বাঁচার উপায় না থাকে, তখন এই ওপেন হার্ট সার্জারিটা করা হয়, একমাত্র তখনই, এছাড়া করা হয় না। তোমার যে অন্যান্য যে চিকিৎসাগুলো রয়েছে সেই চিকিৎসাগুলো অ্যাপ্লাই করেই রোগীকে সুস্থ করার চেষ্টা করা হয়। ঠিক আছে, তো এখন আমি একটা কথা বলেছিলাম যে অন পাম্প সার্জারির ক্ষেত্রে তোমার মেডিসিন প্রয়োগ করে তোমার স্নায়বিক যে কার্যকলাপ বা হার্টের যে সংকোচন প্রসারণ সেটা বন্ধ করা হয়। তো একটা মেডিসিন আছে নাম হচ্ছে অ্যানেস্থেসিয়া, একটা হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়া, একটা হচ্ছে নার্ভ ব্লক অ্যানেস্থেসিয়া। তো অ্যানেস্থেসিয়া এই মানে এই আর কি কোশ্চেন আসে যে অ্যানেস্থেসিয়া কি, পরীক্ষায় কোশ্চেন আসে। তো অ্যানেস্থেসিয়া লিখবা যে অ্যানেস্থেসিয়া হচ্ছে এক ধরনের মেডিসিন যেটা কিনা
একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি নির্দিষ্ট স্থানের স্নায়বিক কার্যকলাপ অর্থাৎ নার্ভাস সিস্টেমকে বন্ধ করে রাখে। ঠিক আছে, তো তখন আমাদের যে কার্ডিওভাস্কুলার সার্জন রয়েছে তখন সে খুবই স্বাচ্ছন্দ্যের সাথে আর কি সার্জারিটা করতে পারে। ঠিক আছে, তখন তার আর কি সার্জারিটা করতে তেমন কোনো সমস্যা হয় না। অর্থাৎ কি, একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা নির্দিষ্ট অঞ্চলের তোমার যে স্নায়বিক কার্যকলাপ বা নার্ভাস সিস্টেমটা রয়েছে সেটা সে অফ করে রাখে, এই যে জেনারেল অ্যানেস্থেসিয়া বা নার্ভ ব্লক অ্যানেস্থেসিয়া। ঠিক আছে, তো এটা মোটামুটি আমাদের তোমার যে ওপেন হার্ট সার্জারি রয়েছে সেটা গেল। তো ওপেন হার্ট সার্জারি এবং করোনারি আর্টারি বাইপাস সার্জারির মধ্যে একটু পার্থক্য আছে, যে ওপেন হার্ট সার্জারির ক্ষেত্রে আমাদের পুরো স্টার্নামটা কাটা হয়, কিন্তু করোনারি আর্টারি বাইপাস সার্জারির ক্ষেত্রে আমাদের মানে বুকে বা স্টার্নামের ক্ষেত্রে ছোট ফুটা করা হয়। ঠিক আছে, তো এটা আসলে রোগীর সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যে কতটুকু ফুটা করবে বা কতটুকু গর্ত করবে আর কতটুকু কাটা হবে। ঠিক আছে, তো আমি আশা করি কিছু বাদ দিইনি, আমি সবকিছুই তুলে ধরার চেষ্টা করেছি। তারপরেও যদি কোনো কিছু বাদ থেকে যায় তাহলে একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও দয়া করে। আমি চেষ্টা করবো যে নেক্সট যে টিউটোরিয়ালটা আসবে সেটাতে একটু কারেকশন করে দেওয়ার জন্য। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের যে করোনারি আর্টারি বাইপাস সার্জারি এবং ওপেন হার্ট সার্জারি এই নিয়ে আলোচনা। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আসসালামু আলাইকুম।